বন্ধুরা, আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইটি খোলার পরে একদম শুরুতে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। অর্থাৎ এই গণিত বইয়ে আমরা কিন্তু কিছু চরিত্র দেখতে পাবো এবং কিছু প্রতীক দেখতে পাবো। চলো তাহলে সেই চরিত্র ও প্রতীকের ব্যাখ্যাটা আমরা একটু দেখে আসি। দেখো, একটু নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি একে বলা হয়েছে চরিত্র। পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামের দুইজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু দুইজন শিশু রয়েছে, তাই না? দেখো, এই হচ্ছে একটি মেয়ে শিশু এবং এই হচ্ছে একটি ছেলে শিশু। এই মেয়ে শিশুটির নাম হচ্ছে কি? মেয়ে শিশুটির নাম হচ্ছে তুলি। দেখো, এই পাশে লেখা রয়েছে তুলি। এবং এই ছেলে শিশুটির নাম হচ্ছে রাফি। এই দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি রাফি, তাই না? তাহলে বলা হয়েছে পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামের দুইজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। আচ্ছা, বলা হয়েছে তারা যে আলোচনাগুলো করেছে সেই আলোচনার মাধ্যমে এবং তাদের মতামতের মাধ্যমে শিক্ষার্থীরা গণিত সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পাবে। মানে তোমরা যেহেতু শিক্ষার্থী, তোমরা গণিত সম্পর্কে খুবই স্পষ্ট একটি ধারণা পাবে, এই কথাটাই কিন্তু বলা হয়েছে। আচ্ছা, আমরা যদি এবার একটু নিচে চলে যাই, দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে বলা হয়েছে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে। প্রতীক মানে কি? প্রতীক মানে কিন্তু চিহ্ন, অর্থাৎ এক একটি চিহ্নকে কিন্তু এক একটি প্রতীক বলা হয়। তাহলে এরকম কিছু প্রতীক ব্যবহার করে কিছু কিছু ধাপ নির্দেশ করা হয়েছে। যেমন দেখো, আমরা যদি এই প্রতীকটি লক্ষ্য করি, এই চিহ্নটি লক্ষ্য করি, হ্যাঁ, মানে এই ছবিটির দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে এই ছবিটি এবং নিচের ছবিটি, এই দুটি কিন্তু আলাদা, তাই না? তাহলে এই এক একটি ছবিকে কিন্তু এক একটি প্রতীক বলা হয়। ঠিক আছে? তাহলে এই যে যে প্রতীকটি দেখতে পাচ্ছি, এই প্রতীক দ্বারা বোঝানো হয়েছে মূল প্রশ্ন। অর্থাৎ এই প্রতীকটি যখন আমরা দেখব তখন আমরা বুঝবো যে এটি হচ্ছে মূল প্রশ্ন। এটি দ্বারা বোঝানো হয়েছে চলো আমরা সবাই মিলে সমাধান করি। তার মানে এই প্রতীকটি যেখানে থাকবে সেই প্রশ্নটিকে আমরা সবাই মিলে একসঙ্গে সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচে যে প্রতীকটি দেখতে পাচ্ছি, দেখো এটি কিন্তু 3 কোণা, তার মানে এটিকে কিন্তু আমরা বলতে পারি ত্রিভুজ আকার প্রতীক, তাই না? তাহলে এইটি দ্বারা বোঝানো হয়েছে কাজ। চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। অর্থাৎ এই প্রতীকটি যেখানে আমরা দেখব সেই প্রশ্নটি, মানে সেই অঙ্কটি আমরা কি করব? সহপাঠী এবং শিক্ষকের সঙ্গে আলোচনা করে একসঙ্গে আমরা সমাধান করব। সহপাঠী মানে কি? সহপাঠী মানে কিন্তু তোমাদের সঙ্গে আর যারা পড়াশোনা করে তারাই কিন্তু তোমাদের সহপাঠী। আচ্ছা, তাহলে এরপরে দেখো এই নিচে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, মানে যে প্রতীকটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু 4 কোণা, তাই না? আচ্ছা, তার মানে আমরা এটিকে বলতে পারি হচ্ছে একটি চতুর্ভুজ আকৃতি। তাহলে এটি দ্বারা বোঝানো হয়েছে অনুশীলন। অর্থাৎ এখানে বলা হয়েছে যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি, প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই। আচ্ছা, তার মানে এই চিহ্নটি, মানে এই প্রতীকটা আমরা যেখানে দেখতে পাবো সেই প্রশ্নটি যৌক্তিকভাবে চিন্তা করে আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে। এবং আমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে ও শিক্ষকের সহায়তা নিতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে নিজেরা চেষ্টা করব সমাধানের জন্য, তারপরে যদি না পারি তাহলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করব এবং তারপরেও যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তখন আমরা শিক্ষকের সহায়তা নিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে সর্বশেষ যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু গোল আকৃতির প্রতীক, তাই না? তাহলে এটি দ্বারা বোঝানো হয়েছে নিজে করি। আচ্ছা, তার মানে এই গোল আকৃতির চিহ্ন দ্বারা যে প্রশ্নগুলো আমাদের থাকবে এগুলো আমরা কি করব? বলা হয়েছে চলো আমরা নিজে নিজে সমাধান করি। অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলোকে আমরা নিজেরা নিজেদের মতো করে কিন্তু সমাধান করব, নিজে নিজে সমাধান করব। আশা করি সবাই প্রতিটি প্রতীক দ্বারা কি কি ধাপ নির্দেশ করা হয়েছে সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করলে দেখো এখানে কিন্তু অনেক সুন্দর একটি চিত্র, মানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই ছবির ভিতরে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন শিশু রয়েছে। দেখো, একটি ছেলে শিশু এবং একটি মেয়ে শিশু। তারা কি করছে? তারা কিন্তু রাস্তার এক পাশ থেকে
অন্য পাশে যাচ্ছে, তাই না? অর্থাৎ তারা রাস্তা পারাপার হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে যদি ভালো করে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি তারা যে জায়গা দিয়ে রাস্তা পার হচ্ছে সেই জায়গায় কিন্তু দেখো এই যে সাদা কালো ডোরা কাটা দাগ দেখতে পাচ্ছি আমরা, তাই না? তাহলে এটির কিন্তু একটি নাম রয়েছে, এই যে ডোরা কাটা দাগ, এর কিন্তু একটি নাম রয়েছে। এটিকে কি বলা হয় তোমরা কি জানো? এটিকে বলা হয় জেব্রা ক্রসিং। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই জেব্রা দেখেছো, তাই না? তোমরা যারা চিড়িয়াখানায় গিয়েছো তোমরা তো নিশ্চয়ই জেব্রা দেখেছো। আমরা জানি জেব্রার গায়ে কিন্তু এরকম সাদা কালো ডোরা কাটা দাগ থাকে, তাই না? যেহেতু সেই জেব্রার মতো দেখতে, যার কারণে কিন্তু এই এই যে চিহ্নটি সাদা কালো, এটিকে কিন্তু বলা হয় জেব্রা ক্রসিং। এবং আমরা যখন রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাই তখন কিন্তু এই জেব্রা ক্রসিং দিয়ে আমাদের রাস্তা পার হতে হয়, ঠিক আছে? এটি হচ্ছে রাস্তা পারাপারের নিয়ম। আমরা রাস্তায় যখন চলাচল করি তখন কিন্তু একটু দূরে গিয়েই এরকম জেব্রা ক্রসিং দেখতে পাই, তাই না? তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে রাস্তা পারাপারের সময় আমরা অবশ্যই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। আশা করি সকলেই বুঝতে পেরেছো তোমরা। এরপর যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো ছোট বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে সূচিপত্র। সূচিপত্র দ্বারা এখানে কি বলা হয়েছে দেখো, এই বইয়ে আমরা মোট কয়টি অধ্যায়ের উপরে পড়াশোনা করব, কয়টি অধ্যায়ের উপরে আমরা জানবো। হ্যাঁ, এখানে কিন্তু এখানে বলা হয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এইভাবে করে কিন্তু আমাদের অধ্যায়ের হিসাবটা এখানে দেওয়া রয়েছে। এবং এই জায়গাতে বলা হয়েছে বিষয়বস্তু, অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা কি বিষয়বস্তুর উপরে আলোচনা করব, দ্বিতীয় অধ্যায়ে আমরা কি বিষয়বস্তুর উপর আলোচনা করব, এই বিষয়বস্তুগুলো কিন্তু এই মাঝে আমরা দেখতে পাচ্ছি। যেমন দেখো, এক মানে কিন্তু প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে যে বিষয়বস্তু নিয়ে, সেটি হলো সংখ্যা ও স্থানীয় মান। আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে এই সংখ্যা ও স্থানীয় মান সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সূচিপত্রের বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় আসার পরে দেখো এখানে খুব সুন্দর একটি ফুলের চিত্র দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এটি হচ্ছে কি সংখ্যার ফুল। দেখো এই ফুলের যে অংশগুলো রয়েছে, অনেকগুলো অংশ রয়েছে। দেখো এই অংশগুলোর ভিতরে কিন্তু আমরা কিছু কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এবং যে সমস্ত অংশগুলো খালি রয়েছে, অর্থাৎ যেখানে কিছু লেখা নেই, এই অংশগুলোর ভিতরে কিন্তু আমরা সঠিক সংখ্যাটি বসাবো, ঠিক আছে? এটি কিন্তু খুবই মজার একটি অঙ্ক এবং খুবই মজার একটি খেলা আমরা বলতে পারি। দেখো আমরা কিভাবে করে বুঝবো এই খালি জায়গাগুলোতে কোন ধরনের সংখ্যা বসবে। দেখো এটি কিন্তু খুবই সহজ। এটি বোঝার জন্য এই যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে শেষের পাপড়িগুলো আমরা দেখতে পাচ্ছি ফুলের, এই পাপড়ির শুধুমাত্র দুটি পাপড়িতে দুটি সংখ্যা দেওয়া রয়েছে, আর কিন্তু কোথাও কোনো সংখ্যা নেই। এই দুটিকে আমাদের লক্ষ্য করতে হবে, ঠিক আছে? যে এখানে 20 কিভাবে হলো এবং এখানে 28 কিভাবে করে হলো। আচ্ছা দেখো এখানে কিভাবে করে 20 হলো, এই মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4, তাই না? এবং এই 20 এবং 4 এর মাঝে রয়েছে কি, এই দুটির মাঝে রয়েছে কিন্তু 5, তাই না? এখন আমরা যদি লক্ষ্য করে দেখো 4 এবং 5কে যদি গুণ করি তাহলে কত হয়ে যায়? আমরা জানি 4 5 20, তাই না? দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 20, অর্থাৎ এই দুটিকে গুণ করলেই কিন্তু আমরা এই 20 পেয়ে যাচ্ছি। আবার একই রকমভাবে যদি এই 4-এর সঙ্গে যদি আমরা 7কে গুণ করি তাহলে কত হয়ে যায়? আমরা জানি 4 7, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, 4 7 28, তাই না? দেখো এখানে কিন্তু আমরা 28 দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই দুটি সংখ্যাকে গুণ করলে যা হবে সেই সংখ্যাটি কিন্তু এই খালি ঘরে লিখে দিতে হবে। তাহলে দেখো 4 এবং 6কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 4 6 24, তার মানে এই ঘরে হবে হচ্ছে 24, আমরা লিখে দিলাম 24। 4 এবং 9কে গুণ করলে হয় 4 9 36, তাই না? তাহলে এই ঘরে হবে হচ্ছে 36। কত সহজ এবং কত মজার। দেখো 4 এবং 2কে গুণ করলে হয় 4 2 8, এই দেখো আমরা এখানে লিখে দিলাম 8। 4 এবং 4কে গুণ করলে কত হয়? হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, আমরা জানি 4 এবং 4কে গুণ করলে হয় 4 4 16, আমরা এখানে লিখে দেবো 16। এরপরে 4 এবং 8কে গুণ করলে কত হয়? আমরা জানি 4 8 32, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 32। তোমরা তো নিশ্চয়ই 4-এর ঘরের নামটা জানো, তাই না? আমাদের কিন্তু এই অঙ্কগুলো সমাধানের জন্য অবশ্যই গুণের নামটা জানতে হবে। আমরা যদি গুণের নামটা জানি তাহলে খুবই সহজে এবং খুবই মজায় কিন্তু এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। এরপরে দেখো 4-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 4 1 4, এখানে লিখে দিলাম 4। এরপরে তোমরা বলো তো 4 এবং 3কে গুণ করলে কত হয়? হ্যাঁ তোমরা এটিও ঠিক বলেছো, আমরা জানি 4 12, আমরা এখানে লিখে দেবো
12। দেখো আমরা কিন্তু সঠিক সংখ্যা দিয়ে সবগুলো ঘর পূরণ করে ফেললাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।